আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ডিরা কমার্স একাডেমিতে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর ইতিমধ্যে তোমাদের সবারই প্রিটেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো এখন রিল্যাক্স থাকলে চলবে না, কারণ সামনে টেস্ট এক্সাম। সো যে এনার্জি নিয়ে তোমরা প্রিটেস্ট এক্সামটা দিয়েছো, এনার্জিটা তোমরা কন্টিনিউ রাখো এন্ড টেস্টের জন্য ভালো একটা প্রিপারেশন নাও। তোমরা জানো আমি আর্থিক অবস্থা বিবরণীর উদাহরণের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি আমার ইউটিউব চ্যানেলে। যারা দেখোনি ভিডিওগুলো তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবে, তাহলে ক্লাস বুঝতে সুবিধা হবে। আজকে আমি অনুশীলনের অঙ্কগুলোতে চলে যাব, একটা একটা করে আমরা সলভিং ক্লাস দিব এন্ড ক্লাসগুলো হয়তো বা একটু বড় হতে পারে, বাট তারপরও আমি রিকোয়েস্ট করব তোমাদের যে ক্লাসগুলো দেখে নেবে, কারণ একটা ক্লাসে আমি একটা সৃজনশীল সলিউশন ফুলটাই করিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেরি না করে চলে যাওয়া যাক। তোমরা সবাই জানো আমি সবসময় ম্যাথ করানোর আগে ম্যাথের কোন আইটেমটা কোন ফরম্যাটে যাবে, যেমন আমাদের বিশদ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, তিনটে কি ছক আছে। তো কোন ছকটায় যাবে আমরা সেটা আগে জেনে নিই। আর 1 নম্বর অঙ্কটা কিন্তু সেবা প্রতিষ্ঠানের অঙ্ক, তাই এই অঙ্কটা আমি আপাতত স্কিপ করতেছি, বাট এটাও আমি করায় দিব। বাট আমি 2 নম্বর অঙ্ক থেকে শুরু করতে যাচ্ছি। সৃজনশীল 2, 173 নম্বর পেজ। তো চলো শুরু করা যাক। রিমঝিম এন্টারপ্রাইজের 2017 সালে 31শে ডিসেম্বরের কতিপয় খতিয়ান উদ্ধৃত ও প্রয়োজনীয় সমন্বয় সমূহ নিম্নরূপ। ওকে, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যটা কোথায় যায়? প্রারম্ভিক মজুত পণ্যটা যায় হচ্ছে আমার বিশদ বিবরণীর বাদ বিক্রিত পণ্য ব্যয় পোর্শনে যায়। ঠিক আছে, তারপর দেখো ক্রয় ও বিক্রয়। আরো একটা কথা, আমরা কিন্তু সবাই জানি র মেলের এন্ট্রি একবার যায় আর সমন্বয় এন্ট্রি 2বার যায়। ঠিক আছে, তারপর দেখো ক্রয় ও বিক্রয়। ক্রয়টা তোমার চলে যাবে বিশদ বিবরণীর বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে, আর বিক্রয়টা চলে যাবে হচ্ছে বিশদ বিবরণীর একদম প্রথমে আমরা বিক্রয় দিয়ে স্টার্ট করি সেখানে। তারপর দেখো আন্তঃপরিবহন। আন্তঃপরিবহনটা যাবে হচ্ছে আমার বাদ বিক্রিত পণ্যের ব্যয়ের পোর্শনে। তারপর দেখো ফেরত। ফেরত দিয়ে এখানে একটা 12,000 টাকা ডেবিটে দেওয়া আছে, ক্রেডিটে 5,000 টাকা দেওয়া আছে। তার মানে ফেরত একটা হচ্ছে আমার বিক্রয় ফেরত আর একটা হচ্ছে আমার ক্রয় ফেরত। তাহলে আমার প্রথম ডেবিটে যে টাকাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার বিক্রয় ফেরত, আর ক্রেডিটে যে অ্যামাউন্টটা দেওয়া আছে 5,000 সেটা হচ্ছে আমার ক্রয় ফেরত। আর এটা যথাক্রমে বিক্রয় থেকে আর ক্রয় থেকে কি বাদ যাবে। ঠিক আছে, তারপর দেখো বাট্টা। বাট্টা বললেও সেম ভাবে একটা ডেবিটে তোমার 7,000 টাকা আর ক্রেডিটে 10,000 টাকা দেওয়া আছে। দ্যাট মিনস এই বাট্টাটা হচ্ছে তোমার একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, মানে বাট্টা প্রদান। বাট্টা প্রদান হচ্ছে ডেবিট 7,000 টাকা আর বাট্টা প্রাপ্তি যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি 10,000 টাকা। তারপর দেখো আচ্ছা, বাট্টার এন্ট্রিটা কোথায় যাবে? অবশ্যই বাট্টার এন্ট্রিটা যেটা আমরা প্রদান করছি বাট্টা খরচ সেটা পরিচালন ব্যয়তে যাবে, আর বাট্টা প্রাপ্তি হচ্ছে অপরিচালন আয়তে যাবে, দুটোই বিশদ বিবরণীর ছকে যাবে। বাট্টার পরে চলে এসছে আমার বেতন। বেতন ব্র্যাকেটে দেওয়া আছে 9 মাসের কত টাকা? 54,000 টাকা। আমরা একটু দেখি এখান থেকে, দেখো বেতন আমার 9 মাসের দেওয়া বলেছে, তাই না? কত টাকা দেওয়া আছে? 54,000 টাকা। এখানে কি বলা হয়েছে? বেতন 9 মাসের 54,000 টাকা। তার মানে আমাদের অঙ্ক কত মাসের হয় বলতো? আমাদের অঙ্ক কিন্তু 12 মাসের অঙ্ক করি আমরা। অঙ্ক আমরা করি 12 মাসের, মানে 1 বছর, তাই না? কিন্তু আমার বেতনে বলা আছে যে বেতন লিখে 9 মাস দেওয়া আছে আর 54,000 টাকা দেওয়া আছে। তার মানে এই যে 54,000 টাকাটা সেটা কি আমার 9 মাসের বেতন, তাই এটাকে আমি 9 দিয়ে ভাগ দিব। ভাগ করে আমি 54,000 কে যখন আমি 9 দিয়ে ভাগ করি তখন আমি পাচ্ছি 6,000 টাকা। তার মানে প্রতি মাসে আমরা কত করে পাচ্ছি? 6,000 টাকা করে পাচ্ছি। প্রতি মান্থলি আমার বেতনটা আসে 6,000 টাকা। এখন পাইনি কত? 12 থেকে আমি যদি 9 বাদ দেই, 10, 11, 12, 3 আসে, তাই না? তাহলে এই 3 মাসের বেতন কি আমার বকেয়া হয়ে গেছে। 3 মাসের বেতন বকেয়া। আর এই যে আমি 1 মাসের বেতন বের করলাম, এটাকে যদি আমি 3 দিয়ে গুণ দেই, যে 6,000 গুণ 3, 3 6 কত হয়? 18,000 টাকা। তার মানে এই যে 18,000 টাকাটা এটা হচ্ছে কি আমার বকেয়া। ঠিক আছে, বকেয়া বেতন। তার মানে আমরা জিনিসটা এভাবে লিখবো
যে বেতন 54,000 টাকা যোগ বকেয়া বেতন 18,000 টাকা। তাহলে দেখো 54 আর 18,000 যোগ করে আমরা পাচ্ছি 72,000 টাকা। তাহলে আমার টোটাল বেতনটা কিন্তু হবে 72,000 টাকা। এভাবে করে কিন্তু আমাদের হিসাব কি বের করে নিতে হবে। যদি আমরা এভাবে করে হিসাব বের করে না নিই তাহলে কিন্তু অঙ্ক হবে না। এবং আর্থিক অবস্থা বিবরণীর এই ছোট ছোট যে নিয়মগুলা, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের শিখে রাখতে হবে। এখন আমরা কিন্তু বেতন আমরা টোটাল পেলাম কত, 72,000 টাকা। এই বেতনটা যাবে হচ্ছে আমার বিষয়দায়ী বিবরণীর পরিচালন ব্যয় পোর্শনে। আবার যে বকেয়া বেতনের যে আমরা বকেয়া বেতন পেয়েছি কত টাকা, 18,000 টাকা, এটা কিন্তু আবার আর্থিক অবস্থা বিবরণী চলতি দায়িত্বেও যাবে। ঠিক আছে, এরপর দেখো আমদানি শুল্ক। আমদানি শুল্কটা আমার যাবে বিষয়দায়ী বিবরণীর বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে। ঠিক আছে, তারপর দেখো মণিহারি, মণিহারি বিজ্ঞাপন, এই দুটোই আমার পরিচালন ব্যয়তে যাবে। প্রাপ্য বিল, প্রাপ্য বিল যাবে হচ্ছে আমার, প্রাপ্য বিল হচ্ছে আমার চলতি সম্পদ, এটা যাবে আর্থিক অবস্থা বিবরণী চলতি সম্পদের পোর্শনে। ওকে, আমাদের কিন্তু রামেলটা বুঝানো কমপ্লিট। এখন আমরা চলে যাব সমাপনী মজুদ সমন্বয় গুলোতে চলে যাব। দেখো সমন্বয় গুলোতে কি বলা আছে, সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা কি বেশি আছে। এখন দেখো ক্রয় মূল্য কত, 40,000 টাকা, এখন বাজার মূল্য বলেছে 2,000 টাকা বেশি আছে। এখন 2,000 টাকা বেশি আছে, তোমরা যদি মনে করো এটা 2,000 টাকা আছে, তো আমি যেটা কম সেটাই নিয়ে নিবো, 2,000 টাকা নিয়ে নিবো, তাহলে কিন্তু অঙ্ক ভুল যাবে। কারণ 40,000-এর 2,000 টাকা বেশি বলতে 40,000 যোগ 2,000, তার মানে কত বললো, যোগ করলে আমরা পাচ্ছি 42,000 টাকা। তার মানে দুইটা মূল্য দেওয়া আছে সমাপনী মজুদ পণ্যর, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্রয় মূল্য 40,000 টাকা, আরেকটা হচ্ছে বাজার মূল্য, তাহলে পাচ্ছি আমরা 42,000 টাকা। এই দুটা টাকা থেকে যে টাকার অ্যামাউন্টটা কম থাকবে আমরা সেটাই কি পিক করব। তার মানে এই যে 40,000 টাকা, এটাই আমি কি আমার সমাপনী মজুদ পণ্য হিসেবে কাউন্ট করে নিব। ঠিক আছে, সমাপনী মজুদ পণ্য আমরা জানি দুই জায়গায় যাবে, যেহেতু এটা সমন্বয় এন্ট্রি। একবার যাবে বিষয়দায়ী বিবরণীর বাদ বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে, এবং আরেকবার যাবে এটা চলতি সম্পদ হিসেবে, সেটা আর্থিক অবস্থা বিবরণীতে। তারপর দেখো প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকা সাপ্লাই অন্তর্ভুক্ত আছে। তার মানে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে আমাদের যে 30,000 টাকাটা দেওয়া আছে, সেখান থেকে আমার 500 টাকা কি বাদ দিয়ে বাকি টাকাটা আউটার কলমে নিয়ে গিয়ে আমার কারণ মজুদ পণ্য দেখাতে হবে কত টাকা, 29,500 টাকা। ঠিক আছে, আর এই যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকা সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে, এই সাপ্লাইজটাকে আমরা আবার যেহেতু সাপ্লাইজ এটা আমি ব্যবহার করিনি, এটা আমার পরিচালন ব্যয়তে আমি আবার নিয়ে যাব। ঠিক আছে, তারপর দেখো সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকা পণ্য বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। সম্ভাব্য ক্রেতাদের মাঝে পণ্য বিতরণ, পণ্য বিতরণ করা মানে কি সরাসরি ক্রয়ের সাথে জড়িত। ঠিক আছে, তাহলে আমরা ক্রয় থেকে কি বাদ বিনামূল্যে পণ্য বিতরণ দিয়ে দিব 6,000 টাকা, সেটা আমার বিষয়দায়ী বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনে, এটা আমরা বাদ দিয়ে নিব। তারপরে দেখো এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করেছি, কেন করেছি, এটা অবশ্যই অ্যাডভার্টাইজ কোম্পানির পণ্য কি প্রচার করার উদ্দেশ্যেই কিন্তু আমরা এই পণ্যটা কি করেছি, বিনামূল্যে পণ্য বিতরণ করেছি। তাই অবশ্যই আমাদের আওয়ামী যে বিজ্ঞাপনটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু এই যে বিনামূল্যে পণ্য বিতরণ সেটা কি যোগ যাবে। তার মানে ক্রয় থেকে আমি পণ্য যেটা বিতরণ করেছি বিনামূল্যে সেটা বাদ দিব, আবার বিজ্ঞাপনের সাথে আমি কি সেটা যোগ করে দেখাই দিব। ঠিক আছে, তারপর দেখো পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে, তার মানে ওই যে পরিবহন আন্তঃপরিবহন, সেখানে তুমি যোগ বকেয়া লিখে 3,000 টাকা দেখাবে, এবং আরেকবার বকেয়া খরচটা যাবে হচ্ছে চলতি দায়তে। ঠিক আছে, তারপর দেখো পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, তার মানে আমদানি শুল্ক যেটা দেওয়া আছে প্রশ্নে, সেখান থেকে তুমি 1,000 টাকা অগ্রিম যেহেতু বলা হয়েছে মাইনাস করে দেখাবে। আবার অগ্রিম যে শুল্কটা সেটা আমার আবার চলতি সম্পদে চলে যাবে। তো দুইবার কোথায় কোথায় যাবে আমি কিন্তু সেটা তোমাদের বুঝিয়ে বলে দিলাম। এখন দেখো ক নাম্বার বলেছে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ওকে,
2 নাম্বার হচ্ছে রিমঝিম এন্টারপ্রাইজে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে 2 নাম্বার অঙ্কটা কিন্তু আমাকে বলেনি যে পুরো বিষয়দায় বিবরণী করো বা মালিকানা সত্ত্ব বিবরণী করো বা আর্থিক অবস্থা বিবরণী করো, কিছু বলেনি। শুধু আমাকে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনটা করতে। তো আমরা শুধুমাত্র বিক্রিত পণ্যের ব্যয় পোর্শনটাই কিন্তু এখানে করব। তারপর দেখো এখানে মোট মুনাফা দেখো দিয়ে দেওয়া হয়েছে 1,26,500 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। তার মানে 3 নাম্বারে গিয়ে আমি বিশদ আয় বিবরণী করব। তাও এটা ফুল বিশদ আয় বিবরণী আমরা করব না, আমাদের অঙ্কে অলরেডি মোট মুনাফা দেওয়া আছে, ওটা ধরে আমরা অঙ্ক করব। এখন আমরা কথা না বাড়িয়ে আমি ক নাম্বার অঙ্কে চলে যাই, ঠিক আছে? তাহলে দেখো অলরেডি আমি বোর্ডে কি লিখেছি দেখো, উপযুক্ত আমরা ক নাম্বার অঙ্কটা করি, ঠিক আছে? উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমি কিন্তু সৃজনশীল 2 দিয়ে ক নাম্বার দিয়ে লিখে রেখেছি আগে যে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নিচে নির্ণয় করা হলো। তো নিট বিক্রয়ের জন্য আমার ফার্স্টে কি দরকার, অবশ্যই বিক্রয়ের অ্যামাউন্টটা জানা দরকার যে আমার টোটাল মানে মোট বিক্রয়টা কত, বিক্রয়ের অ্যামাউন্টটা কত। আমার এখানে বিক্রয় দেওয়া আছে 4,20,000 টাকা। তো আমি এখানে লিখছি 4,20,000 টাকা। তারপর এখান থেকে আমি বাদ দিব কি, ফেরত বাদ দিব, আমি বাদ বিক্রয় ফেরত, বাদ বিক্রয় ফেরত। আমার বিক্রয় ফেরত হচ্ছে 12,000 টাকা। তাহলে এই যে 12,000 টাকা বিক্রয় ফেরত আমি বাদ দিয়ে নিব। এখন দেখো 4,20,000 থেকে আমি যদি 12,000 বাদ দিই তাহলে আমি পাচ্ছি 4,08,000 টাকা, ঠিক আছে? তাহলে আমি এটা বরাবর এখানে নিয়ে যাচ্ছি 4,08,000 টাকা, কারণ এই অঙ্কে আমার আর অন্য কিছু করার মতো নেই বা মানে বিক্রয়ের সাথে বাদ দেওয়ার মতো কিছু নেই। তাই এই যে অ্যামাউন্টটা পেয়ে গেলাম 4,08,000 টাকা, এটাই হচ্ছে কি আমার নিট বিক্রয়ের পরিমাণ। তাহলে এভাবে করে একটা ছোট্ট ছকের মাধ্যমে আমরা কি করলাম, নিট বিক্রয় পরিমাণটাকে নির্ণয় করে ফেললাম। তোমরা পরীক্ষার প্রশ্নেও সেম ভাবেই এরকম ছোট একটা ছক করে তারপর অঙ্ক করবে। কারণ যদি তুমি ছক করে অঙ্ক করো তাহলে অঙ্কে মার্কস কিন্তু ফুল মার্কস পাবে। আর যদি এমনিতেই একটা হাবিজাবি করে লিখে দাও তাহলে কিন্তু ওরকম মার্ক কিন্তু তোমাদের দিবে না, মার্ক কেটে রাখবে। তাহলে আমার ক নাম্বারটা অলরেডি কমপ্লিট। আমি এখন খ নাম্বারে চলে যাব, তোমরা কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটার। খ নাম্বারে আমি চলে যাব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। দেখো 2 নাম্বার অঙ্কটাতে টাইটেল দিয়ে লিখলাম যে রিমঝিম এন্টারপ্রাইজে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হলে, আমি একটু টাইটেল দিয়ে দিচ্ছি এখানে, বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল লিখতে লাগে কি, প্রারম্ভিক মজুদ পণ্য। দেখো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। এখন তোমরা যদি ফরম্যাট অনুযায়ী জিনিসগুলা করো তাহলে মনে থাকবে, আর যদি ফরম্যাট মনে রাখতে না পারো তাহলে পরীক্ষার প্রশ্নে চিন্তা করতে থাকবা যে বিক্রিত পণ্যের ব্যয় আবার কি। আমি তো করছি বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী করতে, বাট বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা কি? তো জিনিসটা কিন্তু একদমই ইজি। বিক্রিত পণ্যের ব্যয়টা আমার বিশদ আয় বিবরণী যে আমি বিক্রয় থেকে যে বাদ দিই ওই জিনিসটাই এখানে করব। এখানে কিন্তু নতুন কোনো কিছু নেই, ঠিক আছে? এখন আমার অঙ্কে দেখো প্রারম্ভিক মজুদ পণ্য এখানে দেওয়া ছিল 30,000 টাকা, তাই আমি এখানে সুন্দর করে 30,000 টাকা লিখছি। এবং এখান থেকে আমি বাদ দিব হচ্ছে সাপ্লাই মজুদ পণ্য, সাপ্লাই, যেটা 500 টাকা কি অন্তর্ভুক্ত ছিল, যেটা আমার সমন্বয় বলা ছিল যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকার সাপ্লাই অন্তর্ভুক্ত আছে। তাই অন্তর্ভুক্ত যেহেতু আছে অবশ্যই আমি এই 500 টাকা কি বাদ দিয়ে নিব, তাই না? এই 500 টাকাটা আমি বাদ দিয়ে নিব। বাদ দেওয়ার পরে আমার দেখো 30,000 থেকে 500 বাদ দিলে আমি পাচ্ছি কত, 29,500 টাকা। তারপর আমি চলে যাব কি ক্রয়তে। প্রারম্ভিক মজুদ পণ্যের পরে আমরা কি লিখি, ক্রয় লিখি। দেখো ক্রয় কত টাকা দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে 2,90,000 টাকা, 2,90,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে ফেরতটা বাদ দিব, কারণ আমাদের কিন্তু ক্রয় ফেরত দেওয়া ছিল, ঠিক আছে? দেওয়া মিলিয়ে দেওয়া ছিল। ক্রয় ফেরতের অ্যামাউন্টটা কিন্তু ক্রেডিট পাশে থাকে, ঠিক আছে? ক্রয় ফেরত হচ্ছে আমার 5,000 টাকা।
এর তো 5,000 টাকা আমি বাদ দিয়ে নিচ্ছি, তাহলে আমার হচ্ছে এখানে 2,85,000 টাকা। এখান থেকে আমি বাদ দিব হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, ঠিক আছে? বিনামূল্যে পণ্য বিতরণ এটা সমন্বয় দেওয়া ছিল, তাই বাদ বিনামূল্যে পণ্য বিতরণ। কত টাকা? 6,000 টাকা। আমি যদি এই 6,000 টাকাটা বাদ দিই তাহলে আমার আউটার কলামে যাচ্ছে 2,79,000 টাকা। 2,79,000 টাকা। এটাই আবার আমাদের কি হয়ে গেল? নিজ ক্রয় হয়ে গেল। এখন দেখো আমি লিখবো আন্ত পরিবহন, কারণ আন্ত পরিবহনটা কোথায় ছিল? প্রশ্ন গ্রামীণে দেওয়া ছিল। আবার সমন্বয় কিন্তু একটা কি বকেয়া পরিবহন দেওয়া ছিল, তাই না? তাহলে আমি যোগটা লিখে নিই, যোগ বকেয়া পরিবহন খরচ। আন্তঃপরিবহনের অ্যামাউন্ট হচ্ছে আমার 6,000 টাকা, আর 3,000 টাকার আমার হচ্ছে পরিবহন খরচ কি বকেয়া ছিল, তাই এটা আমার যোগ হবে। যোগ করে আমি আউটার কলামে কত নিয়ে যাব? 9,000 টাকা নিয়ে যাব, ঠিক আছে? তারপর দেখো আমদানি শুল্ক। আমদানি শুল্ক হচ্ছে আমার 5,000। আমদানি শুল্ক দেওয়া আছে 5,000। এখন এখান থেকে আমি অগ্রিম বাদ দিব, কারণ আমার সমন্বয় কিন্তু অগ্রিম আমদানি শুল্ক ছিল, তাই অগ্রিম আমদানি শুল্ক বাদ দিচ্ছি আমি 1,000 টাকা বাদ দিব, তাই এটা আমি ব্র্যাকেটের ভিতরে নিলাম। তাহলে আউটার কলামে আমার চলে যাচ্ছে কত টাকা? 4,000 টাকা। তারপর দেখি আর কিছু আছে কিনা। না, আর কিছু নাই। এখন আমরা সরাসরি বাদ দিয়ে দিব। বাদ হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। তার আগে আমরা এটা একটু যোগ করে নিব, ঠিক আছে? দেখো এখানে আমার 29,500, তারপর 2,79,000, 9,000, তারপর হচ্ছে 4,000। তাহলে যোগ করে আমরা পাচ্ছি 3,21,500, ঠিক আছে? 3,21,500। এখান থেকে এখন আমি বাদ দিব হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য আমার যেটা কম সেটা নিব। 40,000 টাকা কম ছিল, তাই আমি 40,000 টাকাটাই কি পিক করতেছি। তাহলে 3,21,500 সাথে আমি যদি 40,000 বাদ দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি 2,81,500। 2,81,500। এই যে 2,81,500, এটাই কিন্তু আমার বিক্রিত পণ্যের ব্যয়ের অ্যামাউন্ট। এটাই কি আমার বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? যে এই অ্যামাউন্টটাই হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে দেখো খুব সহজেই কিন্তু আমরা 6 নাম্বার কোয়েশ্চেনটাও কি সলভ করে ফেললাম, তাই না? তাহলে তোমরা এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি পরবর্তী অঙ্কটা যেটা বিশদ বিবরণী করতে বলা হয়েছে সেটা কমপ্লিট করব, ঠিক আছে? এখন চলে আসলাম গ নাম্বার অঙ্কটা নিয়ে। গ নাম্বারে আমাদের বলা হয়েছিল মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ বিবরণী প্রস্তুত করো। তাই আমি গ নাম্বার দিয়ে লিখলাম রিমঝিম এন্টারপ্রাইজ বিশদ বিবরণী 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত। দেন আমি আমাদের যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা আঁকলাম বিবরণ 3টা টাকার ঘর, ঠিক আছে? যেহেতু অঙ্কে আমাদের মোট মুনাফা পর্যন্ত করে দেওয়া হয়েছে, মোট মুনাফার অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, তার মানে আমরা মোট মুনাফা বের করতে যে বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে, বাদ দিয়ে তারপরে যে আমরা মোট মুনাফাটা পাই এই পোর্শনটাকে আমার এখন করতে হবে না। তো আমি সরাসরি মোট মুনাফা লিখে 1,26,500 টাকা এপাশে লিখে দিয়েছি। তারপর এখান থেকে মোট মুনাফার পরের ধাপটা ছিল আমাদের বাদ পরিচালন ব্যয়। এখন আমরা পরিচালন ব্যয় পোর্শনে যে এন্ট্রি গুলো আসবে সেগুলো নিয়ে এখন আমরা কাজ করব।
প্রথমেই আমরা লিখবো বাট্টা প্রদান। অঙ্কে কিন্তু আমাদের দুই ধরনের বাট্টাই দেওয়া ছিল, কিন্তু কোনটা প্রদান, কোনটা প্রাপ্তি, কোনটা প্রদান সেটা বলা ছিল না। তাই এটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে। ডেবিট যেটা দেওয়া, ডেবিট পাশে যে অ্যামাউন্টটা দেওয়া ছিল 7,000 টাকা, সেটা হচ্ছে আমার বাট্টা প্রদান, এটা আমি দিয়েছি, এটা আমার খরচ। আর ক্রেডিট পাশে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার বাট্টা প্রাপ্তি, এটা হবে আমার অপরিচালন আয়তে। ঠিক আছে, তারপর দেখো অঙ্কে আমার ছিল বেতন। বেতন কিন্তু 54,000 টাকা ছিল। আমরা এর আগেও অঙ্ক করার আগেও এই 54,000 টাকা বেতন 9 মাসে তারপর কিভাবে বকেয়া বের করেছি এটা আমরা দেখিয়েছি। এখন শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে, দেখো বেতন আমি 54,000 টাকা লিখেছি, তারপর লিখবো বকেয়া বেতন। বকেয়া বেতন। এখন এটা যে ক্যালকুলেশনটা আমরা চাইলে এভাবেও দেখা দিতে পারি যে 54,000 টাকা হচ্ছে আমার বেতন। এই বেতনটাকে দেখো আমি 9 দিয়ে ভাগ করব। ঠিক আছে, কারণ ব্র্যাকেটে আমার 9 মাস বলা ছিল, তাই 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করব আর 3 দিয়ে কি করতে হবে, আমার গুণ করতে হবে। তাহলে 9 দিয়ে ভাগ করার পর প্রত্যেক মাসে আমার বেতন আসে 6,000 টাকা। আর আমি যদি এটা 3 দিয়ে গুণ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি কি 18,000 টাকা। তার মানে এই যে 18,000 টাকা, এটা হচ্ছে কি আমার বকেয়া বেতনের পরিমাণটা। ঠিক আছে, বকেয়া বেতনের পরিমাণটা আমরা কিভাবে বের করেছি বুঝতে পেরেছো? তাহলে 54,000-এর সাথে 18,000 টাকা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কি 72,000 টাকা। এই 72,000 টাকাটাই কি আমার আউটার কলামে চলে যাবে। তারপর আমি করব হচ্ছে আমার প্রশ্নে দেওয়া ছিল মণিহারি। আমার রাওয়া মিলে দেওয়া ছিল মণিহারি, অ্যামাউন্ট ছিল হচ্ছে আমার 4,000 টাকা। তো আমি এটা সরাসরি 4,000 টাকা এখানে লিখছি মণিহারি। তারপর আমাদের কিন্তু সাপ্লাই ছিল, ঠিক আছে, 500 টাকার সাপ্লাই, সেটা আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের সাথে অন্তর্ভুক্ত ছিল। তাই এই সাপ্লাই পণ্যটা, এই জিনিসটা আমরা কিন্তু, এটা আমার খরচ, তাই এখানে আমি 500 টাকা কি দেখাবো। তারপর আমি যাব হচ্ছে বিজ্ঞাপনে। বিজ্ঞাপনে দেখো কি বলা আছে, বিজ্ঞাপনের টাকাটা দেওয়া ছিল হচ্ছে তোমার 12,000 টাকা। আমি এই কলামে লিখবো, ইনার কলামে, কারণ এখানে আমার একটা ক্যালকুলেশন আছে। আমাদের কিন্তু বলা ছিল সমন্বয় যে বিনামূল্যে পণ্য বিতরণ। ঠিক আছে, বিনামূল্যে পণ্য বিতরণ একবার কিন্তু আমরা কি করেছিলাম, ক্রয়ের সাথে বাদ দিয়েছিলাম, কারণ পণ্য বিতরণ করেছি তাই ক্রয় থেকে আমার পণ্যটা বাদ দিয়েছে। আর এখন আমি বিজ্ঞাপন মানেই তো অ্যাডভার্টাইজ, পণ্যের কি অ্যাডভার্টাইজ করার জন্যই তো আমরা কি করেছি, বিজ্ঞাপনের জন্য কি আরো 6,000 টাকার পণ্য বিতরণ করেছি। তাই এখানে আমি বিজ্ঞাপনের সাথে আরো যে পণ্য বিতরণ করেছি, বিনামূল্যে পণ্য বিতরণ, এটা কি আমরা এখানে নিয়ে আসবো। বিনামূল্যে পণ্য বিতরণ কত টাকা, 6,000 টাকা। তাই এটা আমি বিজ্ঞাপনের সাথে যোগ করে দেখাবো। তাহলে টোটাল আমার বিজ্ঞাপনের মানে অ্যাডভার্টাইজের খরচ দাঁড়ালো হচ্ছে আমার 18,000 টাকা। ঠিক আছে, 18,000 টাকা। এখন আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি 18,000 টাকা। আমার আসলে এই অঙ্কে আর কিছু নেই, ঠিক আছে, যার জন্য আমি কি করব, এটা দাগটা এভাবে টেনে দিচ্ছি। এখন চলো আমরা যোগ করি সবগুলো জিনিস। এই যে ওপরে আমার 7,000, তারপর 72,000, তারপর হচ্ছে আমি 4,500 লিখি, তারপর হচ্ছে 18,000। তাহলে আমার অ্যামাউন্ট হচ্ছে 1,01,500। এই যে 1,01,500, এই যে মোট মুনাফার সাথে কি আমরা বাদ দিচ্ছি পরিচালন ব্যয়, তার মানে এই অ্যামাউন্টটা কি আমার বাদ যাবে, তাই এটা আমি ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি। তাহলে বাদ দিব 1,26,500। বাদ দিলে আমার থাকছে কত, 25,000 টাকা। এই 25,000 টাকাটাই হচ্ছে আমার পরিচালন মুনাফা। ঠিক আছে, এই 25,000 টাকাটাই হচ্ছে আমার পরিচালন মুনাফা। এখানে আমি একটু হাইলাইট দিয়ে লিখে দিচ্ছি পরিচালন মুনাফা। এখন আমার এই অঙ্কে কিন্তু অপরিচালন আয় একটা ছিল, তাই আমি তার সাথে পরিচালন মুনাফার সাথে কি হয়, যোগ অপরিচালন আয়, যোগ অপরিচালন আয়। আর যদি ব্যয় থাকে, অপরিচালন ব্যয় থাকে, সেটা আবার আমরা লিখি কি বাদ অপরিচালন ব্যয়। যেহেতু এখানে আমাদের অঙ্কে শুধু অপরিচালন আয় দেওয়া ছিল,
একটা এন্ট্রি, সেটা হচ্ছে বার্তা প্রাপ্তি। তাই আমি বার্তা প্রাপ্তি দিয়ে যেটা লিখে নিচ্ছি, আমার বার্তা প্রাপ্তি ছিল 10,000 টাকা। এই যেখানে আমি 10,000 টাকা লিখে দিচ্ছি। তাহলে 10,000 টাকার সাথে দেখো 25 পরিচালন মুনাফা আর 10 যোগ করলে হয় 35,000 টাকা। এই যে 35,000 টাকা, এটাই হচ্ছে আমার নেট মুনাফা। তাহলে আমাদের কিন্তু অঙ্কের সলিউশন কিন্তু আমরা পেয়ে গেলাম যে বিশদ বিবরণী করো মোট মুনাফা এত টাকা ধরে, তার মানে আমরা নেট মুনাফা পেয়ে গেলাম হচ্ছে 35,000 টাকা। এভাবে করে তোমরা অঙ্কগুলো কি পরীক্ষার খাতায়ও সলভ করবে। আর সবটা কিন্তু অবশ্যই দাগ টেনে দিবে এভাবে করে, আবার এভাবে রেখে দিও না, দেখতে বাজে দেখায়। ঠিক আছে, তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমি টোটাল সৃজনশীল 2 নিয়ে কিন্তু আলোচনা করলাম এবং সৃজনশীল 2তে কিন্তু পুরোটাই সলভ করে দিয়েছি। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সলভিং সেকশন গুলো আলাদা করে ভিডিও করে আবার দিব। ঠিক আছে, তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার পড়া তোমরা বুঝতেছো কিনা এটাও জানাবে। না বুঝলেও আমাকে কমেন্ট করবে, বুঝলেও কমেন্ট করবে। তোমাদের জন্যই আসলে কষ্ট করে এই ভিডিও গুলো মেক করা। তো আশা করি তোমরা বুঝতে পারবে। আমার পড়ার ধরন একটু অন্যরকম, কারণ আমি মনে করি যে সবকিছুই জানতে হবে বিষয়টা এমন না, যতটুকু জানা দরকার অতটুকু জেনে কাজ করলেই হয়। কারণ এত সারাক্ষণ পড়ার মধ্যেই বাচ্চারা থাকবে এটাও আমি চাই না। পড়ার পাশাপাশি আমি চাই তোমরা তোমাদের স্কিল ডেভেলপ নিয়ে বেশি বেশি কাজ করো। পড়াশোনাও ইম্পর্টেন্ট, সার্টিফিকেটও ইম্পর্টেন্ট, কিন্তু তার পাশাপাশি আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। তাই পড়ালেখার পাশাপাশি তোমরা স্কিল ডেভেলপে কাজ করবে। যার যে সেক্টর পছন্দ সে ওই সেক্টরের স্কিল ডেভেলপ করবে। আশা করি তোমরা সামনে তোমাদের যে লাইফটা আসবে, ওয়ার্কিং লাইফ, প্রফেশনাল লাইফ, সেখানে কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হবে। তো আজকে আমি লীরা বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।